আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুস্টার ফর ইউ ফ্রেন্ডস। আমি আব্দুল আল মামুন অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার। আজকে তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর তৃতীয় অ্যাসাইনমেন্টস, যেটা তোমাদেরকে ষষ্ঠ সপ্তাহে সাবমিট করতে হবে এবং তোমাদের লাস্ট অ্যাসাইনমেন্ট। সো ফ্রেন্ডস, দেখো আমি তোমাদেরকে আগে একটু উত্তরগুলো দেখিয়ে দেই যে তোমরা এটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা। তোমরা যদি আমাদের উত্তরগুলো পরিষ্কার না দেখতে পাও তাহলে দয়া করে তোমাদের স্ক্রিন রেজুলেশনটা একটু বাড়িয়ে নাও। ফোনের ডান দিকে উপরে দেখবে তিনটা ডট আছে, সেখানে ক্লিক করলে কোয়ালিটি নামে একটা অপশন আসবে এবং সেখানে তোমরা 360 অথবা 480p করে দিলে এটা ক্লিয়ার এবং স্পষ্ট দেখতে পাবে। সো ফ্রেন্ডস, দেখো আমাদের এখানে কি কি প্রশ্ন আছে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দেই। আহ, আচ্ছা দেখো, এক নম্বরে আছে কি আমাদের একটা সৃজনশীল। তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের ভিতরে 4টা প্রশ্ন আছে। আবার সংক্ষিপ্ত প্রশ্ন ক্ষয়ের ভিতরে আমাদের 7টা প্রশ্ন আছে এবং আবার নিচে একটা সৃজনশীল 3 নামে দেয়া আছে। সেখানে আবার দেখো কি আছে, একটা সৃজনশীল আছে। সো এখানে বিষয়টা খেয়াল করো, সৃজনশীল 3 লেখা আছে এখানে, আবার এখানে আবার 1 দিয়ে লেখা আছে। বিষয়টা কেমন না, আবার এখানে সৃজনশীল প্রশ্ন, আবার এখানে 1 দেয়া আছে। সো যাই হোক, এখানে যে সিকোয়েন্সটা বা যে নাম্বারটা দেওয়া আছে আমরা সেই নাম্বারেই উত্তরগুলো করব। সো দাঁড়ালো কি যে আমাদের দুইটা সৃজনশীল মোট আর দুইটা ক্যাটাগরির মধ্যে মোট 11টা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। সো ফ্রেন্ডস, উত্তরগুলো দেখার আগে আমি আরেকটা কথা বলতে চাই যে ফ্রেন্ডস, আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র অ্যাসাইনমেন্টের জন্য না, আমরা এখানে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে একাদশ, দ্বাদশ, এমনকি আমরা বিভিন্ন ধরনের অ্যাডমিশনের যে ভিডিওগুলো থাকে সেগুলো আপলোড দিয়ে থাকি। সো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবে, আর বিশেষ করে তোমরা যারা ইংরেজি ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি গ্রামার শিখতে আগ্রহী তারা তো অবশ্যই আমাদের সাথে থাকবে। সো ফ্রেন্ডস, চলো কথা না বাড়িয়ে শুরু করি। বন্ধুরা, আমাদের 1 নম্বর সৃজনশীলটা হচ্ছে, দেখো রফিকের পিতা এবং রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4 এবং 5 বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে 2:1। অর্থাৎ ভবিষ্যৎ এবং অতীতের তথ্য এখানে দেওয়া আছে, আমাকে বর্তমানটা বের করতে হবে। সো দেখো কয়ে কি বলছে, প্রদত্ত তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন করো। যে তথ্য দেওয়া আছে তার আলোকে দুইটা সমীকরণ গঠন করতে হবে। খ নাম্বার, প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় করো। এবং গয়ে বলছে, ক হতে প্রাপ্ত সমীকরণ দ্বয় লেখের সাহায্যে সমাধান করে ক্ষয়ের উত্তরের সত্যতা যাচাই করো। তাহলে চলো আমরা উত্তরগুলো দেখি। বন্ধুরা, আমাদের একের উত্তরটা দেখো, মনে করি পিতার বর্তমান বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর। অতএব 5 বছর পূর্বে পিতার বয়স ছিল x-5 বছর। দেখো, অতীতে পিতার বয়স অবশ্যই কম ছিল, আর যেহেতু কম ছিল সেহেতু আমরা এটাকে বর্তমান থেকে বাদ দেব। আর ঠিক একই করবো আমরা কার ক্ষেত্রে, পুত্রের বয়সের ক্ষেত্রে। তাহলে দেখো 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল y-5 বছর। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভবিষ্যতেটা বের করব এবং 5 বছর পর পিতার বয়স হবে x+5 বছর। যেহেতু ফিউচারে তাদের বয়স বাড়বে তাই আমরা যোগ করলাম। আর 5 বছর পর পুত্রের বয়স হবে y+5 বছর। এখন দেখো প্রশ্ন মতে x-5 অনুপাত y-5 = 10:4। তাহলে দেখো আমাদের এখানে x-5 অনুপাত y-5 সমান কত, 10:4। এটার কেন হলো, দেখো আমাদের প্রশ্নে দেয়া ছিল যে পিতা ও পুত্র, একটু খেয়াল করো যে তাদের 5 বছর পূর্বে বয়স অনুপাত ছিল 10:4। তাহলে দেখো তাদের এই যে 5 বছর পূর্বের যে বয়স অনুপাত সেটা আমরা এখানে লিখলাম। এখন দেখো আমাদের কি করতে হবে, আমরা এটাকে যেহেতু অনুপাত তাই আমরা এখানে ভাগ হিসাবে লিখলাম x-5 ডিভাইডেড বাই y-5 = 10/4। তাহলে এখন যদি আমরা এটাকে, ওকে দাঁড়াও, আমরা এখানে কাটাকাটি করলাম, এখানে 4 এবং 10 আছে, 2 দিয়ে আমরা কাটলাম, তাহলে থাকে 5/2। তারপরে দেখো আমরা এটাকে আর এভাবে গুণ করছি, 2x মাইনাস 2 দুগুণা 5 দুগুণা 10 10 = 5y মাইনাস 5 পাচ্ছে কত, 25 25। আর তারপরে দেখো কি হয়, আমরা যদি এটাকে একদিকে করে দেই সবগুলোকে তাহলে হয়ে যায় টয়েস এক্স মাইনাস, এটা এদিকে প্লাস আছে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে টয়েস এক্স মাইনাস 5y মাইনাস 10 তো আছেই, আর এটা যেহেতু মাইনাস আছে এদিকে এসে আমাদের প্লাস হয়ে যাবে, প্লাস 25 = 0। এদিকে যেহেতু কিছু নেই আমাদের এখন তাই 0, বা টয়েস এক্স মাইনাস 5y প্লাস 15 = 0। এটা হচ্ছে আমাদের নাম্বার 1 সমীকরণ। এরপরে দেখো আবার কি বলছে, আবার বলছে x+5 অনুপাত y+5 = 2:1। এখন দেখো, বা x+5 বাই y+5 = 2/1, আমরা প্রথমে এটা যেভাবে করলাম ঠিক সেইভাবেই। আর এটা দেখো কেন আমাদের এই অনুপাতটা হলো, এটা হচ্ছে তাদের ভবিষ্যতের বছর, তাদের ভবিষ্যতে যে 5 বছর পরে যে বয়সটা হবে তার অনুপাত হচ্ছে কত, 2:1।
তার জন্য আমরা এটা এভাবে লিখলাম। তাহলে দেখো x প্লাস 5 y প্লাস 5 ইকুয়াল টু 2/1 বা x প্লাস 5, দেখো আমরা আবার আড়াআড়ি গুণ করছি, 1 এর সাথে গুণ করলে তো সেটাই থাকবে। তাহলে x প্লাস 5 ইকুয়াল টু 2y প্লাস 5 দুগুণী 10 10। তাহলে আমাদের আবার যোগ বিয়োগ করে সমীকরণটা কি দাঁড়ায়? অতএব x ইকুয়াল টু 2y প্লাস 5, এটা হচ্ছে আমাদের সমীকরণ 2। তাহলে আমাদের ক এর উত্তর কিন্তু হয়ে গেল। আমাদের ক বলেছিল দুইটা সমীকরণ করতে। আমাদের খ নাম্বার প্রশ্নে বলছে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় করো। তাদের বর্তমান বয়স আমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ x এবং y এর মান বের করতে হবে। তাহলে দেখো আমাদের খ নাম্বার উত্তরটা আমরা কিভাবে করি। ওকে, সো দেখো কি বলছে, ক হতে 2x minus 5y plus 15 equal to 0, এটা আমরা পেয়েছিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এবং এখানে আসলে ক হতে পাই। ওকে, তারপরে দেখো কি বলছে, x equal to 2y plus 5, এটা আমাদের 2 নম্বর সমীকরণ আমরা এখানে নিলাম। তাহলে দেখো এখন কি বলছে, x এর মান সমীকরণে বসিয়ে পাই, আমরা যে x এর এই মানটা পেলাম এখানে 2 নম্বরেরটা, সেটা 1 নম্বরে বসালে কি পাবো দেখো, 2 into 2y plus 5 minus 5y plus 15, অর্থাৎ এই y এর জায়গায় x এর জায়গায় আমরা জাস্ট x এর মানটা বসিয়ে দিলাম 2y plus 5। তাহলে দেখো সমান আমাদের কি আসবে, বা 2 2 গুণী 4, তাহলে 4y plus 5 দুগুণে 10 10 minus 5y plus 15 equal to 0। তারপরে দেখো, তারপরে আমাদের আসে কি, বা minus y plus 25 equal to 0। যা দেখো কেন এরকম হলো, এখানে আমাদের 25 হচ্ছে, আর এখানে দেখো আমাদের 4y আছে একটা, আর একটা আছে মাইনাস 5y, তাহলে আমাদের মাইনাস y একটা বেশি থাকছে। তাহলে মাইনাস y প্লাস 25 ইকুয়াল টু 0, বা মাইনাস y ইকুয়াল টু মাইনাস 25। আমরা এই 25কে এদিকে নিয়ে নিলাম, তার জন্য এটা এদিকে মাইনাস হয়ে গেল, অতএব y ইকুয়াল টু 25। তাহলে আমরা y এর মান পেয়ে গেলাম, অর্থাৎ পুত্রের বর্তমান বয়স পেয়ে গেলাম। তারপরে দেখো আমাদের y এর যে মানটা আছে সেটা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, x ইকুয়াল টু 2 ইন্টু 25 প্লাস 5 ইকুয়াল টু 50 প্লাস 5 ইকুয়াল টু 55। অতএব পিতার বর্তমান বয়স x ইকুয়াল টু 55 বছর এবং পুত্রের বর্তমান বয়স y ইকুয়াল টু 25 বছর। তাহলে এটা ছিল আমাদের খ নাম্বারের উত্তর, যে তাদের বর্তমান বয়স কত। সো এবার আমরা গ নাম্বার দেখব। আমাদের গ নাম্বার প্রশ্নটা ছিল, ক হতে প্রাপ্ত সমীকরণ দ্বয় লেখের সাহায্যে সমাধান করে খ এর উত্তরের সত্যতা যাচাই করো। তাহলে চলো আমরা গ এর অ্যান্সারটা দেখি। সো দেখো কি বলছে, 1 নম্বরে গ এর উত্তর ক হতে পাই 2x minus 5y plus 15 equal to 0, বা 2x equal to, আমরা এইগুলোকে এদিকে পাঠিয়ে দেবো, তাহলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে 5y, আর এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে মাইনাস 15। অতএব x equal to 5y minus 15/2। এখানে দেখো যে 2টা ছিল এখানে গুণ অবস্থায় আছে, তাই আমরা যখন এটাকে এই দিকে পাঠাবো তখন কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে দেখো আমাদের অতএব x equal to 5y minus 15/2, এটা হচ্ছে আমাদের সমীকরণ 3। আর এবং x equal to 2y plus 5, এটা আমরা একটা মান বের করলাম, এটা সমান হচ্ছে আমাদের কত, সমীকরণ 4। তাহলে আমরা সমীকরণ 3 এবং সমীকরণ 4 এখানে দুইটা বের করলাম। এবার দেখো আমাদের কি করতে হবে, আমাদের এখানে বলছে, এবার দেখো সমীকরণ 3 ও 4 হতে y এর ভিন্ন ভিন্ন মানের জন্য x এর প্রাসঙ্গিক মান নির্ণয় করি। তাহলে এটা কিভাবে নির্ণয় করবো একটু দেখো, যেমন আমরা যদি y এর মান এখানে 1 ধরি, দেখো আমরা মনে করো y এর মান এখানে 1 ধরলাম, তাহলে এই যে সমীকরণটা আমাদের আছে এখানে যদি আমরা y এর মানটা বসাই তাহলে কি হবে দেখো, এই যে 5y minus 15, তাহলে y এর এখানে যদি আমি 1 বসাই তাহলে 5কে 1 দিয়ে গুণ করলে 1 থাকবে, তাহলে আমাদের এখানে -10/2 সমান আমাদের উত্তরটা আসবে -5। তাহলে দেখো y এর মান আমরা যখন 1 ধরছি তখন আমাদের x এর মান আসছে কত, -5। ঠিক একইভাবে আমরা যখন y এর মান 9 ধরবো, y এর মান যখন 9 ধরবো তখন আমাদের x এর মান আসবে কত, দেখো x এর মান আসবে 15। আমরা যখন y এর মান 25 ধরবো আমাদের x এর মান আসবে 55। তারপরে দেখো ঠিক একইভাবে আমাদের যে পরের ছকটা আছে এটা খেয়াল করো, তাহলে দেখো আমাদের y এর মান আবার যখন আমরা 1 ধরবো তখন আমাদের x আসবে 7, এবং y এর মান যখন আমরা 9 ধরবো তখন আমাদের x এর মান আসবে 23, y এর মান যখন আমরা 25 ধরবো তখন আমাদের x এর মান আসবে কত, 55। এটা হচ্ছে সমীকরণ 4 এর ক্ষেত্রে, এটা সমীকরণ 4 এ বসালে। আচ্ছা আমি একটা দেখিয়ে দেই, যেমন দেখো y এর মান 1 আছে, এই 1 যদি আমরা এখানে y এর এখানে বসাই তাহলে দেখো 2 1 কে 2 প্লাস 5 সমান কত হচ্ছে আমাদের 7 বা 7। তাহলে দেখো y এর 1 এর জন্য আমাদের x এর মান হচ্ছে কত, 7।
সো এইভাবে আমাদের এই বক্সটা তৈরি হচ্ছে। এবার দেখো তোমরা যেটা করবে সেটা হচ্ছে অতঃপর -5 1, অর্থাৎ এখানে দেখো আমাদের x এর মান হচ্ছে -5, y এর মান হচ্ছে 1, তাহলে -5 1, আবার এখানে দেখো x এর মান 15, y এর মান হচ্ছে 9, তাহলে আমাদের কি হবে দেখো 15,9, এইভাবে আমরা তাহলে অতঃপর -5 1, 15 9 এবং 55 25 বিন্দুগুলো লেখচিত্রে স্থাপন করি এবং সরলরেখা অঙ্কন করি। এই বিন্দুগুলো আমাকে লেখচিত্রে স্থাপন করতে হবে লেখচিত্রে। তারপরে দেখো কি বলছে, আবার এই বিন্দুগুলোকে আমরা সাজাবো। আবার 7 1, 23 9, 55 25 বিন্দুগুলো লেখচিত্রে স্থাপন করে আরও একটি সরলরেখা অঙ্কন করি। তাহলে দেখো আমাদের লেখচিত্রটা আমরা কিভাবে আঁকবো। দেখো এখানে আমাদের মানগুলো আমরা কিভাবে বসাবো একটু খেয়াল করো। ওকে, সরি। আচ্ছা, খেয়াল করো এখানে আমরা এই যে আমাদের বিন্দুগুলো ছিল, বিন্দুগুলো আমরা কিভাবে বসাবো। দেখো প্রথমে আছে আমাদের -5, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ ভূমি বরাবর, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এবং এখানে দেখো লম্ব যেটা আছে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ লম্ব বরাবর। তাহলে দেখো আমাদের কি হচ্ছে -5 যখন হচ্ছে, এটা যেহেতু আমাদের এক্স এর মান, প্রথমে এটা সবসময় ধরবে এক্স এর মান এবং পরেরটা ধরবে ওয়াই এর মান। তাহলে দেখো -5 আমাদের এক্স এর মান। এখন তোমাদের এই যে দেখো এখানের থেকে আমরা যদি ডান দিকে যাই, এই বিন্দু থেকে আমরা যখন ডান দিকে যাব তখন আমাদের মানটা হবে ধনাত্মক, এবং বাম দিকে গেলে আমাদের মানটা হবে কি ঋণাত্মক। তাহলে দেখো -5 এটা হচ্ছে কি ঋণাত্মক, তাহলে আমাদেরকে বাম দিকে যেতে হবে। তাহলে আমরা 1 2 3 4 5 ঘর বাম দিকে গেলে এই যে, আর তারপর দেখো y এর মান হচ্ছে 1, অর্থাৎ উপর দিকে আমাদেরকে 1 ঘর যেতে হবে। তাহলে উপরে 1 ঘর যাওয়ার পরে আমাদের বিন্দুটা দেখো এখানে হবে। তারপরে আবার একইভাবে দেখো 15 এবং 9, তাহলে এবার যেহেতু আমাদের মানটা ধনাত্মক সেহেতু আমরা ডান দিকে যাব। তাহলে এখান থেকে আমরা যদি ঘর গণি তাহলে 5 5 10 10 15, আমাদের x এর মান আমরা 15 আসলাম। এবার y এর মান হচ্ছে 9, তাহলে দেখো আবার আমরা উপরে 9 ঘর উঠবো। তাহলে এই যে এখানে একটা বিন্দু পাবো, তাহলে এটা হচ্ছে আমাদের 15 এবং 9 এর বিন্দু। ঠিক এইভাবে এই যে দেখো 55 25 7 1 23 9 55 25 সব বিন্দুগুলো আমরা আঁকার পরে এগুলোকে যোগ করব। আর এগুলোকে যোগ করার পরে দেখো এই বিন্দুটা যেখানে এই রশ্মি দুইটা যেখানে যে ছেদ করবে সেটা হবে কি আমাদের বিন্দু। তাহলে দেখো আমাদের এখানে এসে ছেদ করছে দুইটা রশ্মি, তাহলে আমাদের পি সমান হচ্ছে কত দেখো 55,25। তাহলে দেখো এবার কি বলছে অ্যান্সারটা খেয়াল করো। লেখচিত্র হতে দেখা যায় যে সরলরেখা দুইটি পরস্পরকে 55,25 বিন্দুতে ছেদ করে। অতএব নির্ণয় সমাধান x, y = 55,25। অতএব খ হতে প্রাপ্ত মানসমূহের সত্যতা যাচাই হলো। তাহলে দেখো আমাদের x এর মান কত আসছে 55 আর y এর মান কত আসছে 25। দেখো আমাদের ক্ষয়ে কিন্তু x এর মান অর্থাৎ পিতার বর্তমান বয়স ছিল 55 এবং পুত্রের বর্তমান বয়স ছিল 25, তাহলে ক্ষয়ের যে মানটা ছিল সেটা আমাদের সত্যতা যাচাই হয়ে গেল লেখচিত্রের মাধ্যমে। সো ফ্রেন্ডস, আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর ডান। এবার আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের এখানে 4টা আছে। কয়ে বলছে কি পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। তাহলে দেখো আমাদের পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে কি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তোমরা জাস্ট এটা লিখে দিলেই হবে, জাস্ট বিবৃত করতে বলেছে আর কিছুই বলেনি। তারপর দেখো বলছে একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13 হলে অপর বাহু কত। একটা সমকোণী ত্রিভুজের একটি বাহু হচ্ছে কত একটি বাহু এবং অতিভুজের অনুপাত হচ্ছে 5:13, তাহলে আরেকটা যেটা বাহু আছে সেটা আমরা নির্ণয় করতে হবে। সো তাহলে দেখো বলছে কি সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর উত্তর খেয়াল করো। মনে করি সমকোণী ত্রিভুজের একটি বাহু বা লম্ব সমান হচ্ছে কত 5 সেন্টিমিটার এবং অতিভুজ সমান 13 সেন্টিমিটার। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজের এখানে, আর মানটা যেহেতু দেওয়া ছিল, বাহু বা লম্ব ছিল কত 5 সেন্টিমিটার এবং অতিভুজ ছিল 13 সেন্টিমিটার। তাহলে আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা দেখো আমাদের পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এটা পাই। তাহলে আমাদের বা ভূমি স্কোয়ার = অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। আমরা কি করলাম দেখো, এখানে যে লম্ব এবং ভূমি ছিল এটাকে আমরা এদিকে নিয়ে গেলাম এবং অতিভুজকে এদিকে নিয়ে আসলাম। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে আমরা লম্বকে এদিকে মাইনাস করে দিলাম যেহেতু এদিকে প্লাস ছিল। তাহলে ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমি সমান কত দেখো, অতিভুজের স্কোয়ার মানে দেখো ওখানে কত ছিল, এখানে আমাদের অতিভুজের মান ছিল 13, তাহলে 13 স্কোয়ার করলে আমাদের কত হবে 169।
এবং আমরা যদি 5-এর স্কোয়ার করি, দেখো লম্ব স্কোয়ার ছিল কত 5, তাহলে 5-এর স্কোয়ার করলে আমাদের মান আসবে কত 5×5 = 25, তাহলে 169 - 25 বা ভূমি স্কোয়ার সমান 144 সেন্টিমিটার, বা ভূমি সমান হচ্ছে কত 144 রুট। যেহেতু আমাদের এদিকে স্কোয়ার ছিল, আমরা এই স্কোয়ারটাকে উঠানোর জন্য এদিকে রুট করে দিলাম, অতএব ভূমি সমান হচ্ছে কত দেখো 12 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার সংক্ষিপ্ত প্রশ্ন খ 2-এর। তারপর আমাদের 3 নম্বর প্রশ্নে বলছে কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের এমনভাবে অনুপাত লিখো যা দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের এমনভাবে অনুপাত লিখো যা দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। আর দেখো আমাদের 4 নম্বরে বলছে এবিসি ত্রিভুজের এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলে কোন কোণটি সমকোণ হবে। এটা যদি হয় তাহলে আমাদের এই ত্রিভুজটার কোন কোণটা আমাদের সমকোণ হবে। সো তাহলে দেখো প্রথম উত্তরটা আমরা দেখি। ওকে, 3-এর ক নাম্বারে কি বলছে দেখো, 3-এর কয় বলছে কয়ের 3-এ বলছে কোন ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য অনুপাত 3:2:5 হলে বাহু 3টির দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব হবে। আর 4 নম্বরের প্রশ্ন উত্তরটা দেখো, বলছে কি এবিসি ত্রিভুজে এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তুলনা করে পাই কি অতিভুজ সমান এবি, লম্ব সমান বিসি এবং ভূমি সমান সিএ। অতএব অতিভুজ এর বিপরীত কোণ সমকোণ, অর্থাৎ কোণ এসিবি যেটা অতিভুজের যেটা বিপরীত কোণ সেটা সমকোণ হবে, তাই কোণ এসিবি যেটা সেটা হচ্ছে আমাদের সমকোণ। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এরপরে দেখো আমাদের ক্ষয়ের সংক্ষিপ্ত প্রশ্ন 1-এ বলছে আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায় লিখো, আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। এটা হচ্ছে 2-এ বলছে কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। তাহলে আমরা দেখি 1 এবং 2-এর উত্তর। সো প্রথমে দেখো 1 নম্বর উত্তর কি আছে, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। আয়তের 4টি কোণ সমকোণ, অপরদিকে আয়তের সীমাবদ্ধ কোণকে আয়তক্ষেত্র বলে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষয়ের 1-এর উত্তর। আর তারপরে দেখো আমাদের ক্ষয়ের 2-এর উত্তরটা কি বলছে দেখো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড় গুণিত উচ্চতা। এখানে জাস্ট আমরা এই সূত্রটা লিখে দিলেই আমাদের ক্ষয়ের 2-এর উত্তর হয়ে যাবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড় গুণিত উচ্চতা। এটা হচ্ছে আমাদের ক্ষয়ের 2-এর উত্তর। এরপরে আমাদের 3 নম্বর প্রশ্নটা ছিল ঘনক আর ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায়। ঘনক আর ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায়। তাহলে দেখি আমাদের 3 নম্বর প্রশ্নটি কি বলছে দেখো, বলছে যে সকল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে তাদেরকে ঘনবস্তু বলে। ঘনবস্তু আয়তাকার, বর্গাকার বা গোলাকারও হতে পারে। অপরদিকে যে সকল বর্গাকার ঘনবস্তুর মোট 6টি পরস্পর সমান বর্গাকার পৃষ্ঠ বা তল আছে, যাদের প্রত্যেকটি একটি বর্গক্ষেত্র এবং পরস্পর বিপরীত পৃষ্ঠদ্বয় সমান্তরাল, তাকে বর্গাকার ঘনবস্তু বা ঘনক বলে। এটুকু তোমরা লিখে দিলে উত্তর হয়ে গেল, এর কোনো ব্যাখ্যা বা কিছু দরকার নেই, যেহেতু এগুলো হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তারপরে দেখো আমাদের 4 নম্বর প্রশ্নে বলছে একটি সমবৃত্তভূমিক বেলনের ব্যাসার্ধ 3.75 সেন্টিমিটার ও উচ্চতা 11.50 সেন্টিমিটার। বেলনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে আমাদের 4-এর উত্তরটা দেখে নেই আমরা। ওকে, কি বলছে দেখো, জানা আছে যে বেলুনের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 3.75 সেন্টিমিটার। আমাদের প্রশ্নেই ছিল বেলুনের উচ্চতা এইচ ইকুয়াল টু 11.50 সেন্টিমিটার। বেলুনটির দেখো বেলুনটি এর না, ওকে, বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে 2πr ইন্টু আর প্লাস এইচ। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে দেখো 2πr ইন্টু আর প্লাস এইচ। তাহলে আমরা 2 ইন্টু পায়ের মান দিলাম, পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু দেখো আমাদের আর এর যেটা মান ছিল এখানে কত আছে 3.75, সেটা লিখলাম, আবার আর প্লাস এইচ এখানে দিলাম। তাহলে আমাদের ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমাদের মানটা আসবে কত দেখো 359.32 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আবারও 4 বলছি, ক্ষয়ের 4-এর উত্তর। 5 নম্বর প্রশ্নটি দেখো, বলছে একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন। 6 বলছে যে কোনো সরল রেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে। আর 7 বলছে একটি চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। সো চলো আমাদের উত্তরগুলো দেখি।
দেখো 5 নম্বর প্রশ্নে বলছে যে একটি বহুভুজ আঁকতে কমপক্ষে 5টি অনন্য উপাত্তের প্রয়োজন হবে। একটি বহুভুজ আঁকতে কমপক্ষে 5টি অনন্য উপাত্তের প্রয়োজন। 5 নম্বর সংক্ষিপ্তের উত্তর। আর সংক্ষিপ্ত প্রশ্ন খ 6 এর উত্তর দেখো, যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক 2টি বিন্দুতে ছেদ করতে পারবে। তুমি চিন্তা করো যে কোথাও যদি একটা বৃত্ত থাকে, তার মাঝ দিয়ে যদি আমরা একটা দাগ দেই, তাহলে সেই সরলরেখা বা দাগটা কি করবে, একবার বৃত্তের এক সাইডে ছেদ করে আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে, তাহলে 2টা বিন্দুতে ছেদ করছে। আর তারপরে কি বলছে দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন ক্ষয়ের 7 দেখো বলছে, জানা আছে চাকার ব্যাসার্ধ আর সমান হচ্ছে 34 সেন্টিমিটার, চাকার পরিধি সমান 2 পাই আর সমান কত, 2 ইন্টু আবার আমরা পায়ের মান দিলাম 3.1416। এটা কিন্তু মুখস্থ রাখবে তোমরা, পায়ের মান হচ্ছে 3.1416। এরপরে কিন্তু পায়ের মান চলতেই থাকবে অনন্তকাল, এর কোনো শেষ নেই। পায়ের মান অনেক আছে, আর অনেকেই আসলে এটা অনেকভাবে মুখস্থ করে রাখে, বাট তোমাদের 4টা মুখস্থ রাখলে হবে, যে 3.1416। আর দেখো আর এর মান কত আছে, 34 সেন্টিমিটার। তাহলে আমরা এটা যদি গুণ করি, আমাদের অ্যান্সারটা কত হবে, 213 সেন্টিমিটার। এখন দেখো কি বলছে, যেহেতু চাকাটি একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, একটা চাকা যদি একবার ঘোরে তাহলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ চাকাটার যে জায়গায় শুরু হবে ঘোরা, সেই বিন্দু থেকে শুরু করে যে জায়গায় শেষ হবে, সেই গোলাকার যেইটা, সেটাই আমরা বলছি পরিধি। বৃত্তটাকে আমরা কি বলছি, পরিধি। তাহলে দেখো চাকাটি একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, অতএব চাকা একবার ঘুরলে দূরত্ব অতিক্রম করে 213.6288 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষয়ের 7-এর উত্তর। এবার আমাদের আর একটা সৃজনশীল আছে, আমরা সেটা দেখে নেব। তাহলে আমাদের 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, কোনো বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার এবং একটি আয়তের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। কয় কি বলছে দেখো, চিত্রসহ ঘুড়ির সংজ্ঞা দাও। চিত্রসহ ঘুড়ির সংজ্ঞা দাও, সংজ্ঞা লিখো। তারপরে ক্ষয় বলছে, অঙ্কনের বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো। অঙ্কনের বিবরণ দিতে হবে এবং উদ্দীপকের আলোকে আমাদেরকে বর্গটি আঁকতে হবে। আর গয় বলছে, ক্ষতে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে আয়তটি আঁকো এবং সেটা অবশ্যই অঙ্কনের বিবরণ সহ। সো আমাদের কয়ের উত্তরটা দেখো কি বলছে, অনেক ছোট একটা উত্তর। যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে। যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে। এটা দিস ইজ নট ফ্লাইং কাইট, এটা আমরা যে ঘুড়িটা ওড়াই সেটা না। সো তাহলে চলো আমরা এখন ক্ষয়ের উত্তরটা দেখি। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর খ। দেখো বলছি কি, দেওয়া আছে বর্গের পরিসীমা পি সমান হচ্ছে 12 সেন্টিমিটার, বর্গটি আঁকতে হবে। তাহলে দেখো তোমরা অঙ্কনটা আমি এখানে যেভাবে এঁকেছি সেভাবে আঁকবে। আমার এটা একদম মেপে আঁকা নেই, তোমরা সুন্দর করে মেপে আঁকবে জ্যামিতি দিয়ে। আমি জাস্ট দেখিয়েছি যে তোমরা এটা কিভাবে আঁকবে। সো দেখো আমাদের অঙ্কনটা হচ্ছে, পরিসীমাকে সমান 4 ভাগে বিভক্ত করি, যে কোনো রশি এই হতে P4 এর সমান ব্যাসার্ধ নিয়ে এবি অংশ কেটে নেই। তাহলে দেখো যে কোনো রশি ই হতে, আই এম সরি এখানে ই হতো, এখানে তোমরা ই দিয়ে নেবে। সো তাহলে এখানে ই হবে, যে কোনো রশি ই হতে P4 এর সমান ব্যাসার্ধ নিয়ে এবি অংশ কেটে নেই। এই যে দেখো P4, অর্থাৎ এটাকে 4 ভাগ করবো আমরা, এবং তার সমান ব্যাসার্ধ নিয়ে কী করবো, আমরা এবি অংশ কেটে নেব। তারপর কি বলছে, এ বিন্দুতে এবি এর উপর এফ লম্ব আঁকি। এবার এ বিন্দুতে কি করব, আমরা এফ লম্ব আঁকি। তারপরে কি বলছে, এফ হতে আবার এই যে এফটা আছে, এই এফ হতে P4 এর সমান করে এডি অংশ কেটে নেই। আবার আমরা যে এডি আছে না, এই অংশটা কেটে নেব P4 এর সমান করে। তারপরে দেখো, এখন বিওডি বিন্দুকে কেন্দ্র করে P4 এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ বিএডি এর একই পাশে আরও 2টি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ 2টি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। দেখো এই যে এখানে একটা বৃত্তচাপ এঁকেছি আমরা 2টি, এবং এগুলো পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। তারপরে কি বলছে, বিসি ও সিডি যোগ করি। তাহলে বিসি এবং আমরা এই সিডি যোগ করব, তাহলে এবিসিডি আমাদের উদ্দিষ্ট বর্গ। তাহলে এটাই ছিল আমাদের অঙ্কন। এখন দেখো তোমরা এখানে আমরা কিভাবে এটাকে 4 ভাগ করেছি। পি অর্থাৎ 12 সেন্টিমিটার যেটা ছিল, সেটাকে তোমরা আগে এখানে 4 ভাগ করবে। 4 ভাগ করা বলতে প্রথমে আগে অর্ধেক করবে, হাফ করবে, তারপরে আবার সেটাকে হাফ করবে, এবং এটা হচ্ছে আমাদের P/4। এটা এই অংশটা হচ্ছে আমাদের P/4। দেখো আমার এখানে কিন্তু মিল নেই, এই যে P/4 এই অংশটা আসলে এই প্রত্যেকটা বাহুর সমান হবে, বাট আমার এটা মিলবে না, আমি মাপ করে আঁকিনি। তোমরা এটা অবশ্যই সুন্দর করে মাপ করে আঁকবে। এবার গয়ের প্রশ্নটা দেখো, খ হতে অঙ্কিত বর্গের কর্ণ যা আয়তের কর্ণ এ সমান আমরা একটা নিলাম,
তারপর বলছে আয়তের বাহুর দৈর্ঘ্য বি। এখন দেখো আমাদের অঙ্কনটা তোমরা এইভাবে আঁকবে, যেভাবে এটা আঁকা আছে সুন্দর করে মাপ করে জ্যামিতি দিয়ে আঁকবে। আমি কিন্তু জ্যামিতি দিয়ে আঁকি নাই। তারপরে দেখো কি বলছে, এই যে কোনো রশি হতে বি এর সমান করে এ বি অংশ কেটে নেই। এই যে কোনো রশি হতে বি এর সমান করে এ বি অংশ, এই যে এ বি অংশটা আমরা কেটে নিলাম। এ বিন্দুতে এ বি এর উপর এফ লম্ব আঁকি, এ বিন্দুতে এ বি এর উপর এফ লম্ব আঁকি। বি বিন্দু হতে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, এবার এই বি বিন্দু হতে এই যে এ আছে না, এই এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এফ কে ডি বিন্দুতে ছেদ করে, আর সেই বৃত্তচাপটি কি করে, এই যে এফ আছে না, এটাকে এই ডি বিন্দুতে ছেদ করে। তারপর কি বলছে দেখো, এখন এ ও ডি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ বি এ ডি, অর্থাৎ কোণ বি এ ডি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। তাহলে দেখো এর অভ্যন্তরে আমরা দুটো বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুইটি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো এখানে বৃত্তচাপ, এই যে দুইটি বৃত্তচাপ পরস্পরকে সি বিন্দুতে, সরি এখানে সি হতো, আমার এখানে একটা মিস্টেক হয়েছে, তোমরা অবশ্যই এটা দিয়ে দেবে, এখানে একটা সি হবে। আর দেখো বৃত্তচাপটি এখানে সি বিন্দুতে ছেদ করবে। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে দেখো, সুতরাং এ বি সি ডি আমাদের উদ্দিষ্ট আয়ত। তাহলে আমাদের এখানে হবে এ বি, আর এখানে তোমরা সি দিয়ে নেবে সি ডি। এই যে এ বি সি ডি এটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট আয়ত, এটা হচ্ছে আমাদের ঘয়ের উত্তর। সো ফ্রেন্ডস, আশা করি আমাদের ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। এরপরও তোমাদের কোনো কনফিউশন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। যদিও আমরা সবগুলো কমেন্ট পড়তে পারি না, কারণ অ্যাসাইনমেন্ট করতে আমাদের সময় চলে যায়, তারপর আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার। আর ফ্রেন্ডস, প্লিজ 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 সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর অবশ্যই তোমরা ভিডিওগুলো শেয়ার করে দেবে যাতে অন্যরাও দেখে অ্যাসাইনমেন্টটি তৈরি করতে পারে। আর আরেকটা কথা ফ্রেন্ডস, তোমরা অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দেবে যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিলেই তোমরা নোটিফিকেশনটি সাথে সাথে পেয়ে যাও। সো স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।